ব্যাংক থেকে সরকারের ঋণ কমানোর প্রতিশ্রুতি অর্থমন্ত্রীর বললেন সবার জন্য এই বাজেট পুলিশ দিয়ে নিয়ন্ত্রণ করা যায় না বাজার। র্যাব দিয়ে সরকারি লোকজন দিয়ে মূল্য নিয়ন্ত্রণ হবে, এটা আরেকটা ভুল ধারণা। আপনাকে মূল্য নিয়ন্ত্রণ করতে হবে আপনার পলিসির মাধ্যমে। ইসলামী ব্যাংকে অবৈধ হস্তক্ষেপ নেই জানালেন গভর্নর। কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়নি দাবি এনবিআর চেয়ারম্যানের। সমালোচনা সিপিডির। নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দিই। ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে, একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে। এবার কুষ্টিয়ায় বিএসএফ এর পুশিন চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্ত উত্তেজনা প্রশমনের কাজ করতে চান নতুন ভারতীয় হাই কমিশনার। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। বিশ্বকাপ মিশনে রাতে কানাডা বসনিয়া মুখোমুখি। সকালে প্যারাগুয়ের বিপক্ষে লড়বে স্বাগতিক যুক্তরাষ্ট্র। প্রিয় দলের সমর্থনে ঢাকায় সমর্থকদের বড় শোডাউন। সরিয়ে নেওয়া হচ্ছে 8 দিন হাসপাতালের রোগীদের। বিপাকে এনআইসিইউতে ভর্তিরা। লাইসেন্স বাতিলের বিরুদ্ধে রোববার আপিল করবে কর্তৃপক্ষ। আমার সরকারকে পাশে কে দাঁড়াবে? কে আমার সরকারকে মাথায় হাত রেখে কইবে তোমার? খুলনায় বাড়ির পাশে বিএনপি নেতাকে গুলি করে হত্যা। জেল থেকে বের হওয়ার 1 মাসের মাথায় রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পলাশ গুলিবিদ্ধ। হাসপাতালে অস্ত্রোপচার। ক্যাপাসিটি চার্জের জন্য 1 বছরও ব্যয় হচ্ছে 50,000 কোটি টাকা জানালেন মন্ত্রী। বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে সরে আসতে চায় সরকার। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশের সঙ্গে আছি আমি খান তাজনিনা হাসান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। কোনো রাজনৈতিক দলের নয়, বাজেট সবার জন্য। মেগা প্রকল্প হাতে নেওয়া হয়নি। তাঁতি, কামার, কুমার সহ দারিদ্র মানুষদের জন্যই করা হবে বেশি বিনিয়োগ। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এমন আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণ কমানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন বিনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করবে সরকার। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। দীর্ঘদিনের রেওয়াজ বাজেট উপস্থাপনের পরদিন বাজেটোত্তর সংবাদ সম্মেলন। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে উসমানী স্মৃতি মিলনায়তনে বেলা 3টার কিছুক্ষণ পর হাজির অর্থমন্ত্রী। দীর্ঘ 1.5 দশকের অধিক সময় কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বিএনপি সরকারের এই বাজেট সবার জন্য। স্পষ্ট করে অর্থমন্ত্রী বলেন, সামাজিক নিরাপত্তামূলক খাতে বড় বরাদ্দ করেছে সরকার। আমরা কোনো বাজেট কোনো দলের জন্য করি না, করার কোনো ইচ্ছাও নেই। আমরা ফিনান্সিয়াল সেক্টরে একটা সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফিনান্সিয়াল সেক্টরে কোনো দলীয় লোক আমরা মনোনয়ন করবো না। এটা পরিষ্কার করে আমি বলতে চাই, করবো না আমরা। তো সুতরাং বাজেট হচ্ছে সকলের জন্য। আমি তো বললাম বাজেট কাদের জন্য। পুলিশ দিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সম্ভব না, অর্থমন্ত্রী মনে করেন। এজন্য নীতি ও সরবরাহ ব্যবস্থার উন্নতি প্রয়োজন। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি হচ্ছে। প্রশ্ন ছিল, এতে কি প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতি কমবে? বেতন বৃদ্ধি হলে তো দুর্নীতি কমার কথা। এটা তো স্বাভাবিকভাবে মানুষের যখন অভাব থাকে তখন দুর্নীতির আশ্রয় নেওয়ার একটা প্রবণতা থাকে, এটা তো অস্বীকার করে লাভ নেই। তা আমরা আশা করছি তাদের দুর্নীতি ছাড়াও সরকারি কর্মকর্তারা বহুদিন ধরে পে স্কেল গত 11 বছর বোধ হয়, তাই না, এরকম কিছু হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে চায় সরকার। বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ গ্রহণের লক্ষ্য কমানো হয়েছে। মন্ত্রী জানান, বৃদ্ধি করা হবে জ্বালানি তেল, গ্যাস ও সারের মজুত। এই তেল কেনার সময়, গ্যাস কেনার সময় স্পট বাইং আমরা করেছি। স্পট বাইং এ তো আপনি জানেন আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কষ্টের উপর।
আপনাকে যা বলছে তা কিনতে হবে, 2 ঘন্টার নোটিশ 3 ঘন্টার নোটিশে আমাদেরকে কিনতে হয়েছে। এই জন্য এই অ্যারেঞ্জমেন্টগুলো বিগত দিনে করা হয় নাই। আমরা একটা লং টার্ম গ্যাসের উপরে, তেলের উপরে, ফুড সিকিউরিটির উপরে আমরা সাইলোজ, গোডাউন এগুলোর মাধ্যমে একটা বাফার স্টক সবসময় রাখতে পারলে। বিনিয়ন্ত্রণ বা ডিরেগুলেশন কার্যক্রম বাস্তবায়ন করবে সরকার। এজন্য গঠন হবে টাস্কফোর্স, দায়িত্ব অবহেলাকারী শনাক্ত হবে, নেওয়া হবে তাৎক্ষণিক ব্যবস্থা। ভ্যালু ফর মানি আছে কিনা, এখানে আমি আমার টাকার মূল্যটা থাকবে কিনা, এইটার উপর বিনিয়োগের উপর আমি রিটার্ন পাচ্ছি কিনা, আমার জব ক্রিয়েশন হচ্ছে কিনা, যেটা আপনি বললেন, এবং আমাদের জলবায়ুর বিষয়টা। সুতরাং সব কনসিডারেশনটা মাথায় রেখে আমাদের এই প্রোগ্রামটা করা হয়েছে। যদিও বা আমি আপনারা সবাই জানেন আমাদের সীমাবদ্ধতা অনেক বেশি এই বাজেটে। অর্থনৈতিক স্থিতিশীলতা আসতে 2 বছর সময় প্রয়োজন। মন্ত্রী মনে করেন 4 থেকে 5 বছর পর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছা সম্ভব। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ইসলামী ব্যাংক নিয়ে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে, তবে গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে, এমনটা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মুস্তাকুর রহমান। এদিকে এনবিআর চেয়ারম্যানের দাবি, এবারের বাজেটে কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি। বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রীতি অনুযায়ী এ সময় উপস্থিত ছিলেন গভর্নর, অর্থ সচিব, এনবিআর চেয়ারম্যান সহ পদস্থ সরকারি কর্মকর্তারা। এ সময় এক প্রশ্নের জবাবে গভর্নর বলেন, ব্যাংকিং খাতে টাকা যারা চুরি করেছে তাদের শান্তিতে থাকতে দেয়া হবে না। এনবিআর চেয়ারম্যান বলেন, কালো টাকা সাদা করা নিয়ে বিভ্রান্তি কাম্য না। শুধু জমি বিক্রির টাকা নিয়ে নির্দেশনা গতবারই ছিল। এটা করা হয়েছিল যেন জমির ক্রেতারা ট্যাক্স ফাঁকি দিতে না পারে। এবার বিক্রেতাদের এই সুবিধা দেওয়া হয়েছে। আমার মনে হয় না যে ইসলামী ব্যাংক নিয়ে কোনো সমস্যা হবে সামনে, কারণ অ্যাজ পার রুলস আমরা যেটা হয়, এবং আমি মনে করি ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট সেই কাজগুলো করছেন এবং করবেন, এবং ইসলামী ব্যাংকের বোর্ডও আমার ধারণা এই ব্যাপারে সজাগ আছেন, তারা কাজ করবেন। বায়ারের জন্য একই রকমের একটা সুবিধা চিন্তা করা হয়েছিল, যে বায়াররাও ঝামেলা পড়েন, যে একটা ফ্ল্যাট হয়তো উনি কিনলেন 20 কোটি টাকা দিয়ে, কিন্তু রেজিস্ট্রেশন হচ্ছে 2 কোটি টাকা। আমাদের ট্যাক্সের লোকজন ওনাকে গিয়ে আবার চেঞ্জ করে, যে আমাদের কাছে প্রমাণ আছে আপনি 20 কোটি টাকা দিয়ে কিনেছেন, আপনি এখন এটার উপরে এক্সট্রা ট্যাক্স দিতে হবে জরিমানা সহ। তারাও বিরাট বড় একটা ঝামেলায় পড়ে যায়। তো সেখান থেকে একটু রিলিফ দেওয়ার জন্য বলা হয়েছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ ছাড়া অর্থনীতির প্রায় সব সূচকই চাপে রয়েছে। তাই বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্য আরও বাস্তব ভিত্তির ওপর হলে ভালো হতো। নতুন বাজেট প্রস্তাবনা নিয়ে সিপিডির পর্যালোচনায় এমনটাই মন্তব্য করেন বক্তারা। বলেন, জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আদায় আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কঠিন হবে। এদিকে কালো টাকা সাদা করার বিধানেরও সমালোচনা করে সিপিডি। নানামুখী চাপে দেশের অর্থনীতি। একদিকে উচ্চ মূল্যস্ফীতিতে নাকাল জনজীবন, অন্যদিকে বিনিয়োগ কমায় নেই ব্যবসায় চাঙা ভাব। এর মধ্যে জ্বালানির উচ্চমূল্য ও সংকট মরার উপর খাড়ার ঘা। ঋণ নির্ভরতা কমিয়ে বিনিয়োগ বাড়ানোর নীতি কৌশল গ্রহণ করা হচ্ছে। এমন বাস্তবতায় বৃহস্পতিবার বাজেট পেশ করে বিএনপি সরকার। সিপিডির পর্যালোচনা বলছে, সরকারের লক্ষ্যমাত্রাগুলো গুরুত্বপূর্ণ হলেও অর্জন কঠিন। 9.4% মূল্যস্ফীতিকে এক বছরে 7.5% টেনে আনা প্রায় অসম্ভব। বর্তমানে জিডিপির প্রবৃদ্ধি যেখানে 4% কিছু বেশি, সেখানে 6.5% অর্জন বিলাসী মনোভাবের। রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনেও আয় করতে হবে অতিরিক্ত 2,45,000 কোটি টাকা। বিনিয়োগের যে প্রবৃদ্ধি সেটার কথা বলি, আমরা ক্রেডিট, যেটা প্রাইভেট সেক্টরের ক্রেডিট আপটেক সেটার কথা বলি, রপ্তানি বলি, আমদানি বলি, সব কিছু যে ভিত্তিটা যেটা করা হয়েছে এবং জিডিপি প্রবৃদ্ধি, আমাদের উপস্থাপনায় কিন্তু উঠে এসেছে যে ভিত্তিটাই কিন্তু ঠিক না। সরকারি ব্যয়ও বাড়বে, কিন্তু সরকারি ব্যয় থেকে উৎপাদনশীলতা যদি না হয় তাহলে কিন্তু সেটাও আবার মূল্যস্ফীতিকে বাড়িয়ে দিতে পারে। অর্থনীতিবিদরা আরও বলেন, সরকার 8টি ফ্ল্যাগশিপ মেগা প্রকল্প 2027 সালে শেষ হওয়ার কথা বলছে, কিন্তু প্রকল্প বাস্তবায়নের হার শঙ্কা জাগানিয়া। এক্ষেত্রে বাড়তে পারে ব্যয়, থোক বরাদ্দে রয়েছে দুর্নীতির সুযোগ। এদিকে কালো টাকা সাদা করার সুযোগে হতাশ হওয়ার সম্ভাবনা রয়েছে সৎ করদাতাদের। সরকার যে বিভিন্ন প্রকল্পে যে থোক বরাদ্দ, এই থোক বরাদ্দে কিন্তু
অসম্ভব রকমের উল্লম্ফন। এটা একটা চিন্তার বিষয়, কারণ থোক বরাদ্দ জানেন যে সেখানে কোনো প্রকল্পের জন্য নির্দিষ্ট প্রকল্পের জন্য থাকে না। আমাদের স্ট্যান্ড ঠিকই আছে, কিন্তু তাদের মনে এটা হতে পারে যে তারা যেহেতু একটা নীতিমালার পরিবর্তন করছেন, নীতিমালার দুর্বলতার কারণে যেসব টাকা কালো হয়ে গেছে সেটাকে একটা আমরা শেষবারের মতো একটা সুযোগ দেই। তবে বাজেটে কৃষি ও ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য ও শিক্ষা খাত আর সৌরবিদ্যুতে বরাদ্দ ও গুরুত্বকে সাধুবাদ জানিয়েছে সিপিডি। তবে সুফল নিশ্চিতে বাজেট বাস্তবায়নই যে বড় চ্যালেঞ্জ। এটার জবাবদিহিতা নিশ্চিত করবেন ব্যয়। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে উচ্চাভিলাষী, বাস্তবতা বর্জিত ও দুর্নীতি বান্ধব বলে আখ্যা দিয়েছে বিরোধী দলগুলো। বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন নেই, রাজস্ব লক্ষ্যমাত্রাও অর্জনযোগ্য নয় বলে দাবি তাদের। এটি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলছে জামায়াত ও এনসিপি নেতারা। ঋণ খেলাপি, অর্থ পাচারকারী ও আর্থিক অনিয়মকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দিক নির্দেশনা না থাকায় হতাশা প্রকাশ করেন তারা। গতকালকে প্রেসকৃত বাজেটের উপরে বিএনপি সরকারের প্রথম বাজেট ঘোষণার একদিন পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো বিরোধী দল জামাত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ব্যাংক ও বিদেশি ঋণের উপর অতিরিক্ত নির্ভরশীলতা এই বাজেট জনগণের জন্য নতুন চাপ তৈরি করবে। এবারের বাজেটটা ইতিহাসের সবচেয়ে বড় অঙ্কের একটা ঘাটতি বাজেট পেশ করা হয়েছে। সেকেন্ড, এই বাজেটটা বিরাট ঋণ নির্ভর, যে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে। করের জাল বিস্তৃত করে সাধারণের জনজীবনকে আরো কঠিন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। দুর্নীতি ও লুটপাট রোধে দিক নির্দেশনা নেই বলেও দাবি এই জামায়াত নেতার। এই বাজেট বাস্তবায়নে যে কি পরিমাণ দুর্নীতি হবে, দলীয় কর্মীদের মধ্যে টাকা ভাগবটা লুটপাটের একটা আয়োজন হিসেবে বাজেট কিন্তু পরিগণিত হবে। চট্টগ্রামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরেক বিরোধী দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, জুলাই অভ্যুত্থানের পর যে অর্থনৈতিক সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছিল, বাজেটে তার প্রতিফলন নেই। অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের, সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। বিরোধী দলগুলোর দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তা খাতে কিছু ইতিবাচক উদ্যোগ থাকলেও অর্থনৈতিক সংকট মোকাবেলা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর পরিকল্পনা বাজেটে অনুপস্থিত। আমার টাকা নাই, কয়েকদিন পর বাজেট আপনি কি করবেন, কাটছাট করবেন। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আমরা এটা দিতে পারতেছি না, তাহলে বাজেট সংকট। বিশ্বকাপ 2026-এর গ্রুপ বিতে নিজেদের প্রথম ম্যাচে শুক্রবার মুখোমুখি হচ্ছে স্বাগতিক কানাডা এবং বসনিয়া ও হার্জেগোভিনা। বাংলাদেশ সময় রাত 1টায় মাঠে গড়াবে ম্যাচটি। বসনিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করতে যাচ্ছে কানাডা। ফিফা র্যাঙ্ক কাগজে কলমে বিশ্ব ফুটবলের শীর্ষ পরাশক্তি না হলেও প্রতিভার কমতি নেই দলে। ঘরের মাঠ আর দর্শকদের উন্মাদনাকে পুঁজি করে ফেভারিট হিসেবেই নামবে স্বাগতিক কানাডা, যেখানে দলটির মূল ভরসা তারকা উইঙ্গার আলফনসো ডেভিস। তবে ছেড়ে কথা বলবে না বসনিয়াও। ইতালিয়ার ওয়েলসের মতো জায়ান্টদের টপকে বিশ্বমঞ্চে আসা দলটি চেনা ছন্দে রুখে দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। আলফনসো ডেভিসের গতি বনাম বসনিয়ার ফরওয়ার্ড এডিন জেকোর অভিজ্ঞতার এক দারুণ লড়াই দেখার অপেক্ষায় ফুটবল প্রেমীরা। ফুটবল বিশ্বকাপের আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশি ম্যাচ আয়োজন করায় স্বাগতিকদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যুক্তরাষ্ট্রের উপর। প্রশ্ন একটাই, কতদূর যেতে পারে টিম ইউএসএ? শনিবার থেকে বিশ্বকাপ মিশন শুরু করছে দেশটি। শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপের বাকি 2 দল অস্ট্রেলিয়া ও তুরস্ক। 2018 বিশ্বকাপের লোয়েস্ট র্যাঙ্ক দলগুলোর একটা ছিল রাশিয়া। তবুও সেই বিশ্বকাপে চমক দেখায় দেশটা, পৌঁছে যায় সেরা 8-এ, হারায় স্পেনের মতো দলকেও। কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার সাথে হারে টাই ব্রেকারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনাও ওঠে, স্বাগতিক হওয়ার সুবিধা নিয়েই কি চমক দেখালো রাশিয়া? তুলনামূলক দুর্বল দল হলেও 2002 বিশ্বকাপের সেমিফাইনালে খেলে সেই বিশ্বকাপে অন্যতম আয়োজক কোরিয়া রিপাবলিক। 1958 সালে ফাইনাল খেলে সুইডেন, যাকে ফুটবল ইতিহাসেরই অন্যতম অঘটন হিসেবে দেখা হয়। এবারের বিশ্বকাপের আয়োজক ইউএসএও কি এমন কিছু করবে?
2026 ফুটবল বিশ্বকাপের আয়োজক 3 দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। তবে বেশি ম্যাচ আয়োজন করায় স্বাগতিকদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকবে যুক্তরাষ্ট্রের ওপর। প্রশ্ন একটাই, কত দূর যেতে পারে টিম ইউএসএ? 1930 বিশ্বকাপের সেমিতে পৌঁছেছিল যুক্তরাষ্ট্র, সেটাই তাদের সেরা সাফল্য। কাতার বিশ্বকাপে পৌঁছেছিল রাউন্ড অফ 16-এ। এই বিশ্বকাপে বড় স্বপ্ন উকি দিচ্ছে। গত এক দশকে ইউরোপের শীর্ষ লিগগুলোতে প্রতিষ্ঠিত হয়েছেন ক্রিশ্চিয়ান পুলিসিস, ওয়েস্টেন ম্যাকেনির মতো ফুটবলাররা। সঙ্গে আছেন মরিসিও পচেত্তিনোর মতো বিশ্বনন্দিত কোচ। ভালো করার সম্ভাবনা তাই বড্ড জোরালো। ইউএসএ পড়েছেও তুলনামূলক সহজ গ্রুপে। শনিবার বাংলাদেশ সময় সকাল 7টায় প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ প্যারাগুয়ে। গ্রুপের বাকি দুই দল অস্ট্রেলিয়া ও তুরস্ক। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ইরান বা ইজিপ্ট। তবে চ্যালেঞ্জটা শুরু এর পরে। 48 দলের বিশ্বকাপ হওয়ায় ম্যাচও বেশি। কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে হলে 2টা নকআউট ম্যাচ পার করে আসতে হবে। রাউন্ড অফ 16-এ ইউএসের সম্ভাব্য প্রতিপক্ষ আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে অঘটন ঘটালেও কোয়ার্টার ফাইনালে লড়তে হবে পর্তুগালের বিপক্ষে। দুটো দলের পারফরমেন্স বিবেচনায় কাজটা কতটা কঠিন বলার অপেক্ষা রাখে না। নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্বকাপের সামনে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্র স্বাগতিকের সুবিধা কাজে লাগিয়ে তারা কি নতুন ইতিহাস গড়তে পারে, নাকি আবারও থেমে যেতে হয় সম্ভাবনার গল্প হয়েই? সেই উত্তর সময়ের কাছেই তোলা থাক। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস। সীমান্ত দিয়ে কোনোভাবেই থামছে না বিএসএফের পুশিনের চেষ্টা। আজও কুষ্টিয়া সীমান্ত দিয়ে 12 জনকে এপারে ঠেলে পাঠানোর চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। ভোর 5টায় কুষ্টিয়ার প্রাগপুর সীমান্তে এই ঘটনা ঘটে। নারী ও শিশু সহ 12 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধায় তা সফল হয়নি। দেশের অন্যান্য সীমান্তে অনুপ্রবেশ ও পুশিন ঠেকাতে অতিরিক্ত টহল ও নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকাগুলোয় বিজিবি ও আনসার বাহিনীর পাশাপাশি নির্ঘুম রাত কাটাচ্ছেন এলাকাবাসীও। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে টহল। গেল কয়েকদিন ধরেই বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা করে বিএসএফ। বিজিবির কঠোর অবস্থান ও নিরাপত্তা ব্যবস্থার কারণে অপচেষ্টা সফল হয়নি। আজকে কয়টা লোক পার হয়েছে, আমরা আমাদের দোকানের ওখানে ধরি বিডিআরকে সংবাদ দিই, বিডিআর আইসি এদেরকে নিয়ে যাই। ইন্ডিয়ার থেকে 12-14 জন লোক এই পোষণকে দিয়েছে। এবারে লোক আবার ফেরত দিয়েছে, দেওয়ার পরে মাঠের ভিতরে বসি। ভারত বাংলাদেশের গণতান্ত্রিক শক্তি এক হলে দুদেশ বিশ্ব শক্তিতে পরিণত হবে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে পৌঁছে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। জানান, সীমান্ত উত্তেজনা প্রশমন, ভ্রমণ ও বাণিজ্য নিষেধাজ্ঞা নিয়ে ঢাকা দিল্লির ভালোর জন্য কাজ করবেন তিনি। বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে আগেই দীনেশ ত্রিবেদীর নাম ঘোষণা করে নয়াদিল্লি। শুক্রবার সকালে তিনি পেট্রাপোল বেনাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসেন। সঙ্গে ছিলেন স্ত্রী মৃণাল ত্রিবেদী। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানান ঢাকায় নিযুক্ত ভারতের উপ হাইকমিশনার ও এদেশের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বলেন, বাংলাদেশ ভারত দুই গণতান্ত্রিক শক্তি এক হলে ভিন্ন কিছু হবে। ডেমোক্রেসিতে অনেকবার ইস্যুস থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি। দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যাবে। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে আমি নিশ্চয়ই পালন করব। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ভারত আগামী প্রজন্মের জন্য প্রযুক্তি, স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে একসাথে কাজ করবে। এ সময় তিনি সাম্প্রতিক পুশিন ও ভিসা ইস্যুতেও তার দেশের অবস্থান ব্যাখ্যা করেন। একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র, তাহলে আমরা মিলে মিশে ভিসার সব বললে আমার সব মাথায় আসে। আমি যা এখানটা করতে চাই ওটা 140 নয়, 60 অ্যাডেড, এখান থেকে 20 অ্যাড করে দিচ্ছি। তাহলে যা হবে একসঙ্গে হবে, দুজনে মিলে যা শক্তি হবে ওইটাই আসল শক্তি, আর ওই শক্তিটা পুরো পৃথিবী যেন দেখে। দুই দেশের 55 বছরের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে 71 সালের পর দ্বিতীয়বারের মতো কোনো রাজনীতিবিদকে হাইকমিশনার হিসেবে পাঠালো ভারত।
আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। কোনো প্রকার যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হয়েছে বিজিবি বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন। বৃহস্পতিবার দিল্লিতে বিএসএফ এর সদর দফতরে পর্দা নামে 4 দিনব্যাপী আয়োজনের বৈঠক শেষে প্রচলিত রীতি অনুযায়ী যৌথ আলোচনার নথিতে স্বাক্ষর হলেও হয়নি কোনো সংবাদ সম্মেলন। পরে বৈঠকের বিস্তারিত নিয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, যাতে বলা হয় সীমান্ত হত্যা ও সহিংসতা নিয়ে উদ্বেগ জানান বিজিবি মহাপরিচালক। পাশাপাশি জোরপূর্বক পুশকিনে অবৈধ অনুপ্রবেশ ইস্যুও ছিল বৈঠকের এজেন্ডায়। এছাড়াও মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান ও মানব পাচার বন্ধেও হয়েছে আলোচনা। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী যৌথ টহল ও তথ্য আদান প্রদান জোরদারেও সম্মত হয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। আদ্দিন হাসপাতাল ছাড়ছেন রোগীরা। দুপুর পর্যন্ত ছাড়পত্র নিয়ে চলে গেছেন প্রায় 200 রোগী। তবে বিড়ম্বনায় পড়েছেন এনআইসিইউতে থাকা শিশুদের অভিভাবক ও গুরুতর রোগীর স্বজনেরা। এদিকে লাইসেন্স বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করবে আদ্দিন হাসপাতাল কর্তৃপক্ষ। এনআইসিইউ এর সামনে উদ্বিগ্ন মা বাবা। সন্তানকে সরিয়ে নিতে নোটিশ দিয়েছে সরকার, কিন্তু কোথায় নিয়ে যাবেন সন্তানকে? অনেকে বাইরে, এনআইসিইউ খুঁজে পাননি। অনেকের শিশুর অবস্থা গুরুতর। বাচ্চাটার লগে যেই সব যন্ত্রপাতি লাগাই না, এই বাচ্চাটা আমার নেওয়ার কোনো জায়গায় যে নিমো আমরা এই সম্ভাবনা নাই। আমার বাচ্চা প্রতিদিন লাইফ সাপোর্ট হচ্ছে। আজকে এটা সরকার বললে কি আমি বলে যেতে পারি। সরকার যদি আমাদের বাচ্চা দায়িত্ব করে যদি নিয়ে যে হ্যাঁ বাঁচাইতে পারুম, তো যে সরকার আমাকে দায়িত্ব করে আমাদের বাচ্চা নেয়। এখন আমরা তো ক্রিটিক্যাল বাচ্চা নিয়ে সরে যাওয়ার মতন কোনো ওয়ে নেই। এখন রিস্ক নিবে কে? ধরেন একটা ঘটনা হয়ে গেল, দুর্ঘটনা, এখন এটা রিস্ক নিবে কে? আইসিইউ ও এইচডিইউতে রোগী ভর্তি আছে 16 জন, সিসিইউতে 6 জন। এসব রোগীদের সরানো নিয়ে জটিলতায় পড়েছেন রোগীর স্বজনেরা। হাসপাতালে এখনও 200 জনের মতো রোগী ভর্তি আছে, নেওয়া হচ্ছে না নতুন রোগী ভর্তি। সরকারের কাছে আবেদন হয়ে বলতেছি যেন এই সময়টা যতদিন অসুস্থ থাকবে, এই সময়টা যেন 8 দিন হাসপাতালে দেয়। পপুলার গেছে, অনেক টাকা চাইছে। স্কোয়ারে গেছে, তাও বলতেছে, তাও 70-75 হাজার টাকা চাইছে। যে আমরা যে ফ্যামিলির মানুষ, এত টাকা দিয়ে আমরা কিছু করা সম্ভব না। তো এখানে আসছি মাত্র 17,000 টাকা দিয়ে আমাদের অপারেশন হয়ে গেছে। যেসব রোগীর অবস্থা কম গুরুতর তারা সকাল থেকে হাসপাতাল ছাড়ছেন। কর্তৃপক্ষ বলছে গুরুতর অনেক রোগী থাকায় 72 ঘন্টার মধ্যে সবাইকে সরিয়ে নেওয়া সম্ভব নয়। সরকারের যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য নির্ধারিত সময়ের মধ্যে আমরা আপিল করব। আমরা আশা করব জনগণের কথা বিবেচনা করে সরকার জনস্বার্থে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখবেন, আমাদের সেই অনুমতি দেবেন। গেল 27 মে আদ্দিন হাসপাতালে সুস্থ 6 নবজাতকের মৃত্যু হয়। এই ঘটনায় বৃহস্পতিবার বাতিল হয় প্রতিষ্ঠানের লাইসেন্স। নির্দেশ দেয়া হয় হাসপাতাল খালি করার। তবে হাসপাতাল বন্ধ হওয়ায় আদ্দিন মেডিকেল কলেজের কার্যক্রম কিভাবে চলবে তা এখনও স্পষ্ট নয়। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। আইনি দিকে পর্যালোচনা করে বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ ক্রয়ের চুক্তি থেকে সরে আসতে চায় সরকার। সকালে দেশের একমাত্র বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পাওয়ার গ্রিড পরিদর্শন করে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হাসান ইকবাল মাহমুদ। মন্ত্রী বলেন, বিদ্যুৎ খাতে ভর্তুকি কমাতে চায় সরকার, তাই বাজেটেও এ খাতে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে জ্বালানি খাতের বরাদ্দ। লোডশেডিং এর কারণ জানিয়ে আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে 350 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার আসার কথা জানান মন্ত্রী। দেশের বিদ্যুৎ সংকট মোকাবেলায় 2011 সালের পর থেকে বেসরকারি পর্যায়ে ছোট বড় প্রায় শতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। চুক্তি অনুযায়ী এসব কেন্দ্রগুলোতে বিদ্যুৎ উৎপাদন না হলেও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধে বাধ্য সরকার, যা ক্যাপাসিটি চার্জ নামে পরিচিত। চলতি অর্থবছরে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রে ক্যাপাসিটি চার্জ পরিশোধে সরকারকে প্রায় 50,000 কোটি টাকা ব্যয় করতে হবে। সকালে বিদ্যুৎ সঞ্চালন প্রতিষ্ঠান পিজিবি পরিদর্শনে যান বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। এ সময় তিনি জানান, বিগত সরকারের অনিয়ম দুর্নীতির বোঝা এখনও এই সরকারকে বইতে হচ্ছে। কন্ট্রাক্ট ইজ ব্যাকড বাই দ্য সভরেন গ্যারান্টি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। সরকার চাইলেই, নতুন সরকার চাইলেই স্ক্র্যাপ করে দিতে পারে না। আমরা লিগ্যাল জিনিসটা আমরা চেক করতেছি, যেগুলো সম্ভব হবে আমরা বুঝবো যে লিগ্যালি এটা করলে আমরা করতে লিগ্যালি আমাদের কোনো বাধা নাই,
সেই জিনিসগুলো অবশ্যই করব আমরা। মন্ত্রী জানান আগামী নভেম্বরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে প্রায় 350 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে। একটা পাওয়ার স্টেশন চালু হলে স্টেবল সিস্টেম আসতে টাইম লাগে, সেজন্য আমি 3 মাস হাতে রেখেছি। যখন একবার স্টেবল হয়ে যাবে তখন আমি বলবো ইয়েস, পুরো জিনিসটা আমার এখানে আসছে এবং আমার লাইন নিতে পারছে, সেই জন্য আমি নভেম্বরটা বলেছি। বিগত সরকারের সময়ে অপরিকল্পিত সঞ্চালন লাইনের কারণে উৎপাদন এবং সরবরাহে সমন্বয় সম্ভব হচ্ছে না, যার কারণেই হচ্ছে লোডশেডিং বলেন মন্ত্রী। এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য যে শুধু ওই এলাকাতে বিদ্যুৎ থাকে না তা না, এই লাইনের ডিফেক্ট হওয়ার জন্য আমার বিদ্যুৎ সিস্টেমের উপর চাপ পড়ে, আমার ট্রান্সমিশনের উপর চাপ পড়ে এবং আমার জেনারেশনের উপর চাপ পড়ে। এবারের বাজেটে বিদ্যুৎ খাতে বরাদ্দ কমিয়ে বাড়ানো হয়েছে জ্বালানি খাতের বরাদ্দ। বিদ্যুৎ খাতের ভর্তুকি কমানোর পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানান মন্ত্রী। 30 সালের মধ্যে 5000 মেগাওয়াট রিনিউয়েবল এনার্জি আনবো আমরা। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। সীমান্ত হত্যা ও পোশিনের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য ও হেফাজতে ইসলাম। বিকেলে সাতক্ষীরার ভোমরায় মিছিল সমাবেশ করে 11 দলীয় ঐক্য। এ সময় বক্তারা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি কোনো আঘাত সহ্য করা হবে না। সীমান্ত দিয়ে বিএসএফের পুশিন চেষ্টার নিন্দা জানান তারা। এক্ষেত্রে বিজিবির কঠোর অবস্থানের প্রশংসা করেন বক্তারা। বিক্ষোভ সমাবেশে জামায়াত, এনসিপি সহ 11 দলীয় জোটের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া ঝিনাইদহ ও চুয়াডাঙ্গাতেও বিক্ষোভ সমাবেশ করেছে 11 দলীয় ঐক্য। এদিকে দুপুরে জুমার নামাজের পর রাজশাহীর সাহেববাজার এলাকায় হেফাজতে ইসলামের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয়। নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার 0 পয়েন্টে গিয়ে মিছিলটি শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একের পর এক পুশিনের যে অপচেষ্টা চালাচ্ছে বিএসএফ তা অত্যন্ত নিন্দনীয়। সেই সাথে দ্রুত ভারতে মুসলিম নির্যাতন বন্ধের দাবিও জানান তারা। রাজধানীর রামপুরায় প্রকাশ্য দিবালোকে ইয়াসিন খান পলাশ ওরফে কাল্লা পলাশ নামে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসীকে মাথায় গুলি করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, পরে অস্ত্রোপচার করা হয় তার। দুপুর 1:45টার দিকে রামপুরার রয়্যাল মিষ্টির দোকানের সামনে এই হামলার ঘটনা ঘটে। স্বজনরা জানান, মোটর সাইকেলে আসা 2 যুবকের মধ্যে স্থানীয় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত কাইলা মাসুদ হঠাৎ করেই পলাশের মাথায় পিস্তল ঠেকিয়ে 2 রাউন্ড গুলি করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে দ্রুত অস্ত্রোপচারের ব্যবস্থা করেন চিকিৎসকরা। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এদিকে ঘটনার পরপরই অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ ও ডিবির একাধিক টিম। আমি আবার 4 কাপ থেকে তাড়াতাড়ি দৌড়ে গেলাম। দৌড়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করতে কি হয়েছে, কয় পোলা মানে বলতেছে পলাশ বাইরে গুলি করছে। তাড়াতাড়ি আরো খিচা দৌড় যা দেয় কি ওখানে পরে রয়েছে। পরে তাড়াতাড়ি আমি মাথায় গুলি করছে। আমি এখানে ছিলাম না যে একজন আইসা কোলাগুলি করে তারপরেই গুলি করছে, মানে একেবারে কাছে থেকে। তারপর আমরা 2-3 জন লোক ছিল মনে হয়। পরিচয় হলো যে এখানকার লোকাল বাড়ির মালিকের ছেলে, দীর্ঘদিন জেল ছিল, জেল থেকে বের হওয়ার পরে হাসপাতালে শরীরের মাথায় লাগছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিজ। আজিজ, গুলিবিদ্ধ ইয়াসিন খান পলাশের শারীরিক অবস্থা সম্পর্কে সবশেষ কোনো তথ্য কি পাওয়া গেছে? আর এই ঘটনায় আসলে জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি জানিয়েছে? ধন্যবাদ তাজনীন। ইয়াসিন খান পলাশের অপারেশন আরও প্রায় ঘন্টা খানেক আগে শেষ হয়েছে। এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আমরা এখানকার যিনি পরিচালক আছেন এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসায়েন্স বিভাগ সেই অপারেশনটি করেছেন এবং তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে তার সবশেষ পরিস্থিতি কি। তো সেখানে চিকিৎসকরা জানিয়েছিলেন যে তার সবশেষ পরিস্থিতি এখন আসলে বলা মুশকিল, তবে অপারেশন সফল হয়েছে। তার মাথায় যে গুলি করা হয়েছিল সেখানে গুলিটি বের হয়ে যায় এবং তাকে এখন অপারেশন শেষে আইসিইউতে রাখা হয়েছে। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি যে আজ জুমার নামাজের পর রামপুরার
তার নিজ বাসভবন এলাকায় তিনি নামাজ পড়ে বাসায় ফিরছিলেন, তখনই মূলত তাকে গুলি করা হয়। তার মাথা লক্ষ্য করেই গুলিটি করা হয় এবং পরে সেইখান থেকে মূলত সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী ধাওয়া করেও আসলে তাকে আটক করতে পারেনি। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজে আনা হয় এবং সেখানেই অপারেশন করা হয়েছে। এখানে তার স্বজনরা, তার শুভাকাঙ্ক্ষীরা এখানে যারা উপস্থিত আছেন সবার অনেকের সঙ্গে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে এটি আসলে পূর্বশত্রুতার জের ধরে হয়তো এরকম ঘটনা ঘটতে পারে। তবে কারা এই ঘটনাটি ঘটিয়েছে সেই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী বা পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। এখানে আমি বিকেল থেকে দেখতে পাচ্ছি যে তার স্বজনরা, তার শুভাকাঙ্ক্ষীরা যারা এখানে আছেন তারা মূলত এখানে অপেক্ষা করছেন এবং তারা এই ঘটনার সুষ্ঠু বিচার তারা দাবি করছেন এবং যত দ্রুত সম্ভব যারা এই কাণ্ডটি, এই গুলির ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনার দাবি তারা জানাচ্ছেন। যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ আজিজ। খুলনার লবণছড়ায় দুর্বৃত্তদের গুলিতে প্রাণ গেছে এক বিএনপি কর্মীর। দুপুরে দক্ষিণ লবণছড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম গাজী বটিয়াঘাটা উপজেলা বিএনপির সদস্য ছিলেন। পুলিশ জানায় রফিকুল পেশায় একজন ব্যবসায়ী। দুপুরে একটি দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, পরে দ্রুত পালিয়ে যায়। গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। হত্যার কারণ জানতে তদন্ত করছে পুলিশ। চট্টগ্রামে আবারও সামান্য বৃষ্টিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে নগরীর বিভিন্ন সড়ক ও আবাসিক এলাকা পানিতে তলিয়ে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। যদিও সংশ্লিষ্টরা বলছেন আগের তুলনায় পানি দ্রুত নামছে এবং চলমান প্রকল্পগুলোর সুফল মিলতে শুরু করেছে। তবে নগরবাসীর প্রশ্ন, হাজার হাজার কোটি টাকার জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরও কেন বারবার একই চিত্র? দুপুর থেকে ঘণ্টা দুয়েকের আকস্মিক বৃষ্টি আর এতেই হাঁটু থেকে কোমর পানিতে তলিয়ে যায় মুরাদপুর, কাতালগঞ্জ, আগ্রাবাদ সহ নিচু এলাকা। কয়েকটি এলাকার মূল সড়কে পানি জমে যায়। উঁচু স্থান থেকে পানি দ্রুত নেমে গেলেও নিচু এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী হয় জলাবদ্ধতা। পানি মারিয়েই গন্তব্যে যেতে হয় অনেককে। কর্মজীবীদের পাশাপাশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষেরা। বর্ষাকাল আসলে এরকম প্যান্ট তুলে অত মারা বোনরা সারে কাপড় ধরে চলে যেতে হচ্ছে। ভোগান্তিটা আছে, আগে যেরকম ছিল এখনো আছে, ওইটা তো আছে। দেখেন না এখন আমার অবস্থা, দেখেন না, এক কোমর পানি। অল্প বৃষ্টিতে পানি কষ্টতে মানে যাওয়া আসা একটু ডিস্টার্ব এরকম। সকালে থেকে 12 বসে থাকতে এখানে ফ্লাইওভারের নিচে দুর্ভোগ হয়, কষ্ট হয়, চলাফেরা, রাস্তার পানি আড়ে, পানি উড়ে রাস্তা। সামান্য বৃষ্টি হলেই দুর্ভোগ বাড়ে নগরবাসীর। জলাবদ্ধতা নিরসনে হাজার হাজার কোটি টাকার প্রকল্প চললেও এর সুফল না পাওয়ায় ক্ষুব্ধ নগরবাসী। ভোগান্তির শেষ কোথায়, প্রশ্ন ভুক্তভোগীদের। এই কাজটা সুফল পাওয়ার মতো এক্সপার্ট দিয়ে এগুলো অ্যাসেসমেন্ট করা লাগে। তো আমাদের তো দেশে কিন্তু ওই জিনিসগুলোর ঘাটতি আছে। এটা আপনি ওভারঅল পলিসি রিলেটেড বলতে হবে। যে সমস্ত এলাকার নিচে ওই পানি ওঠার সাথে সাথে ওই সমস্ত এলাকা আপনার মার্ক করে দিতে হবে। আমরা সুফল পাচ্ছি না, এটা কে করতেছে, কি হচ্ছে, এরকম পানি একটু বৃষ্টি হলে, আধা ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যাচ্ছে এখানে, এবং এই পানিটা যাচ্ছে না। ড্রেনগুলো যদি ক্লিয়ার করতে তাহলে এখানে পানি থাকতো না। শুধু এখানে না গোটা সিটির ভিতরে পানি আছে। তবে জলাবদ্ধতা হলেও তা দীর্ঘস্থায়ী হচ্ছে না দাবি সংশ্লিষ্টদের। বলছেন প্রকল্পের কাজের অগ্রগতি, নালা নর্দমা পরিষ্কারে ক্রাশ কর্মসূচি ও খাল খননের সুফল মিলছে। 50টার মতো খাল আমরা এই ডিপিপিতে আনতে পারি, যে খালগুলো আলটিমেটলি আমরা যদি একটা সংস্কার করি তাহলে হয়তো বা চট্টগ্রামের জলাবদ্ধতাকে আমরা ইনশাল্লাহ একদম শূন্যতে নিয়ে আসতে পারবো। আজ চট্টগ্রামে বৃষ্টি হয়েছে 30 মিলিমিটার। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চলছে বিশ্বকাপ উন্মাদনা। সারা দেশের মতো রাজধানীতেও শোডাউন আর আনন্দ র্যালি করেছে বিভিন্ন দেশের ফুটবল দলের সমর্থকেরা। পূর্বাচলে হাজারো আর্জেন্টাইন ভক্তের শোডাউন, বাসাবোতে ব্রাজিল সমর্থকদের র্যালি আর রমনায় উদযাপনের মাতে জার্মান সমর্থকরা। বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে নিজেদের প্রত্যাশা পূরণের কথাও জানান ফুটবল প্রেমীরা। ফিফা বিশ্বকাপের মৌসুম চলছে, সেই উত্তাপ বেশ টের পাওয়া যাচ্ছে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত। প্রিয় দলের পতাকা আর স্লোগানে ছুটির দিনটা মাতিয়ে রাখলেন বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানরা। স্বপ্নটাই এবারও ভিন্ন, সোনালী ট্রফি উঠবে আলফিসেলেস্তাদের ঘরে। আমরা এবারও ফেনালদো ফ্যানদেরকে কাঁদিয়ে বিশ্বকাপ নিয়ে যাবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনা volverá a ser campeone, আর্জেন্টিনা আবারও হলো বিশ্ব চ্যাম্পিয়ন ইনশাআল্লাহ। আমরা আবারও জিততে যাচ্ছি। আমাদের এখানে 4টা স্টার হবে। পূর্বাচলে এ শোডাউনে অংশ নেয় কয়েক হাজার সমর্থক। নেচে গেয়ে
দল আর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানান আর্জেন্টাইন ফ্যানরা। ওয়ার্ল্ড কাপের জন্য সবাই একত্রিত হয়েছি। আমরা এর আগে অনেকবার হয়েছি, বাট এটা একটু এক্সেপশনাল কজ, এটা মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপ এন্ড আমরা মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমরা এখানে এনজয় করতেছি। মেসি লাস্ট ওয়ার্ল্ড কাপ, সো আমি চাইবো যে মেসি যেন জিতে। পরে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে 36 জুলাই এক্সপ্রেসওয়ে ঘুরে হেলিপ্যাড গ্রাউন্ডে এসে শেষ হয় শো রাউন্ডটি। বসে নেই ব্রাজিল ভক্তরাও। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে রাজধানীর বাসাবোতে তারাও আনন্দ র্যালির আয়োজন করে। আমি দেখি নাই আজ পর্যন্ত যে কোনো ব্রাজিল সাপোর্টার এই পর্যন্ত আর্জেন্টিনারে গিয়েছে, বাট অনেক আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু ব্রাজিলে এসেছে। ব্রাজিলের এত ফ্যান পেজ বাংলাদেশে যা ব্রাজিল পর্যন্ত পৌঁছে গিয়েছে। রমনা পার্কের গেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জার্মান ফুটবল দলের সমর্থকরা। আমার ধারণা যে এইবার অবশ্যই বিশ্বকাপ নেবে কে? জার্মানি। 4 বার জিতেছে জার্মানি, এবারও যাবে জার্মানি। বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখিয়ে নিজ দলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী দেশগুলোর সমর্থকরা। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দেশের বিভিন্ন স্থানে চলছে ফুটবল বিশ্বকাপ উন্মাদনা। পছন্দের দলের জার্সি পরে বিভিন্ন জায়গায় শোভাযাত্রা করেছেন ভক্তরা। বরিশালে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা পৃথকভাবে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। শিশু, যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ যোগ দেন এসব শোভাযাত্রায়। বিকেলে নগরীর বেলস পার্ক মাঠ থেকে শোভাযাত্রা বের করেন আর্জেন্টিনার সমর্থকরা। দলটির থিম সং বাজিয়ে বর্ণিল সাজে শোভাযাত্রায় অংশ নেন সমর্থকরা। এবারও পছন্দের দল আর্জেন্টিনা বিশ্বকাপ জয় করে ঘরে ফিরবে এমন প্রত্যাশা সমর্থকদের। এদিকে একই স্থান থেকে শোভাযাত্রা বের করে ব্রাজিল সমর্থকরাও। হলুদ জার্সিতে শোভাযাত্রায় অংশ নেন নারী, পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষ। তাদের আশা অন্য কোনো দল নয়, বরং আর্জেন্টিনাকে ফাইনালে যেন হারাতে পারে ব্রাজিল। এছাড়া রংপুর, পটুয়াখালী, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে বড় দুই দলের সমর্থকরা। ইউপিভিসি ডোর, ফ্ল্যাশ ডোর, ডব্লিউপিসি ডোর, কাঠের চৌকাঠ ও সলিড উডেন ডোর প্রপার কেমিক্যাল ট্রিটমেন্ট ও সিজনিং হয় বলে টেকে বহুদিন। সুপারপোর্ট ডোরস। এই ছিল সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।